আমি দক্ষিণ সুদানে থাকি, যার ঘরে খাবার নাই ওদেরও দিকে করে একে 47 অস্ত্র আছে, কিন্তু আমি কখনো এমন দেখি নাই এমন মানুষকে মাথায় গুলি করে মারতে। আজ আমি 8.5 বছর ধরে এরকম সিন আমি দেখি নাই। তারা গোলাগুলি করে, কিন্তু কখনো এইভাবে মানুষের মাথায় তারা গুলি করতে আমি 8.5 বছরে দেখি না। আমি রেমিটেন্স এ পর্যন্ত প্রায় $87,900 আমি বাংলাদেশে পাঠাচ্ছি, 1 কোটি টাকার উপরে। আজকে আমার ছেলের লাশ আমার উপর দিল, আমি টাকা দিয়ে পাঠাইছি, আমার কাছে পুরো এভিডেন্স আছে, ব্যাংকের এভিডেন্স, আমার কোম্পানির সিল চক্কর মারা পুরো এভিডেন্স আমার কাছে আছে, কিন্তু আমার লাশ, আমার ছেলের লাশ, আমার ছেলের বউর লাশ আজকে আমার উপর দিল। এইগুলি বলা ভিতরে যে ফ্রেম আছিল ফ্রেম সব ভাঙ্গিয়া বাইরেছে। একটা তিনটা আমি একজন আফ্রিকা প্রবাসী, আমি দক্ষিণ সুদানে থাকি আজকে 8.5 বছর। আমার ছেলে জিসান কোনো রাজনীতি করতো না। গত 20 তারিখ শনিবার পুলিশের গুলিতে আমার ছেলে পানি ব্যবসা করতো, পানি দিতে যেয়ে আমার ছেলেটা পুলিশের গুলিতে মারা গেছে ঢাকা মেডিকেলে। আমার ছেলের শোক সামলাতে না পারা, কষ্ট সামলাতে না পারা, ছেলের বউটা এর 1 সপ্তাহ পরে 29 তারিখ সোমবারে ছেলের বউটা গলায় রশি দিয়ে সুইসাইড করছে। তো আমি একজন প্রবাসী, আমি খুব অসহায়তার মেয়েদা আছে। আমি যে বিদেশ থেকে আসছি, আমার কাছে ওখানে কোনো টাকা পয়সা নাই। আমি যে বিদেশ যাবো সিঙ্গেল টিকিটটা কাটার জন্য 1,28,000 টাকা লাগে। আমার ছেলের ঘর ভাড়া, আমার ঘর ভাড়া, আমরা ফ্ল্যাট নিয়ে থাকতাম, ওই 2 মাসের ঘর ভাড়া। আমার ছোট মেয়েটা স্কুলে পড়ে, বড় মেয়েটা আছে, আমার ওয়াইফ খুবই অসুস্থ, আমি যে ট্রিটমেন্ট করবো আমার কাছে ওই টাকাটাও নাই। তাই দেশবাসীর কাছে, সাংবাদিক ভাইদের কাছে, দেশের মান্যগণ্য ব্যক্তিদের কাছে আমি আমার ছেলেটার এই দুর্ঘটনার জন্য যারা দায়ী, আমি তাদের দায়ের কাছে আমি জনগণের কাছে বিচার চাচ্ছি, আল্লাহর কাছে বিচার চাচ্ছি। আমার কোনো অভিযোগ নাই, আমি একজন প্রবাসী, আমি বিদেশ কাম করছি। আপনার ছেলে কি করতো? আমার ছেলে পানির ব্যবসা করতো, ভ্যান গাড়ি দিয়ে দোকানে দোকানে পানি দিত, ফিল্টার পানি। আমার ছেলে দিনে 3টা পর্যন্ত করেছিল, 3টার পরে বেড়ে 10টা পানির জন্য অর্ডার ছিল, পানি দিয়ে 7টা পানি দিছে আর 3টা পানি দিব, এমন অবস্থা গোলাগুলি লাগছে। ছেলে দোকানের সামনে খাড়া ছিল, গল্লির ভিতরে, মেইন রোডও না, গল্লির ভিতরে, মেইন রোডের থেকে প্রায় 500 মিটার দূরে। ওইখানে পুলিশ ঢুকে আন্দাগন্দা গুলি করছে, আমার ছেলের মাথায় গুলি লাগে, চোখের উপরে। ছেলেকে ঢাকা মেডিকেল নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তাই আমি খবর শুনছি বাংলাদেশ টাইম রাইট 10টা বাজে, সাউথ সুদান দক্ষিণ আফ্রিকা টাইম রাইট সন্ধ্যা 6টা বাজে। আমি শুনে ধার দেনা করে আমি টিকিট কেটে বাংলাদেশে আসছি। তা আমার কাছে এই মুহূর্তে আমি যে বিদেশ যাবো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই টিকিট কাটার। আর আমি খুবই অসুস্থ, আমার ওয়াইফ খুবই অসুস্থ, আমার ছোট মেয়েটার স্কুল ফিস, আমার 2 মাসের ঘর ভাড়া, আমি দিব দে, আমার এই অ্যাবিলিটি নেই। তাই দেশের জনগণের কাছে সুস্থ বিচার বা তদন্ত চাচ্ছি। আপনারা সাংবাদিক ভাইরা, আপনারা দেশের সবকিছু নিয়ে আপনারা লেখালেখি করেন। আমার একমাত্র সন্তান, আমার লাশটা কাঁদে নেওয়ার মতো আমার আর কেউ রইল না। আমার এই ছেলেটা মরার পরে আমি খুবই, আমার আর বেঁচে থাকার মতো কোনো ইচ্ছা নাই। তাই আমি যে কাজ করতে পারবো ওই শক্তিটা আমার শরীরে নাই। তাই আপনারা দেশবাসী আমাকে যদি পারেন আমাকে একটু সহযোগিতা করেন, আমার ফ্যামিলির পাশে একটু দাঁড়ান, এটাই আমার অনুরোধ আপনাদের পাশে। আমার ওয়াইফ খুবই অসুস্থ, সে কিছু খাইতে পারতেছে না, অজ্ঞান হয়ে যায় বারবার। আমার ছেলের বউ গত সোমবার দিন ছেলের শোক সামলাতে না পাইরা 29 তারিখ 12টা বাজে সুইসাইড করছে। তাই আমরা 2 দিনের পরিবার নিয়ে আমি খুবই কষ্টে জীবনযাপন করছি। 2টা ফ্যামিলি দাফন কাপড় নিয়ে এই পর্যন্ত প্রায় আমার 1.5 লাখ টাকার উপর কেটে গেছে। টিকিটের টাকা বাদে, আমি যে টিকিট টাকা দিয়ে আসছি ওটা তো আছে। তা আমি আছি সবার কাছে। এই যে ওরা স্বামী স্ত্রী, এই যে বিয়ের পরের দিনের ছবি, ওরা ঘুরতে গেছিল ওদিকে কোথায় যে এই যে ভালো করে শটটা শুরু করবো।
কি করছিল নাকি ওই সময়? হ্যাঁ হ্যাঁ, এর কিছুক্ষণ আগেও আমার ছেলে 7টা পানি দিছে। অনেক গরম গেছে না, আম্মু মানুষের তো পানির চাহিদা। তুমি আমার ঘরে বসে থাকতে বলো, হ্যাঁ আমি কিভাবে বসে থাকবো? মানুষও তো পানি খাইতে চায় আমার কাছে। তাই আমি বলছি বাবা তাহলে গলিতে গলিতে পানি দিও, বেশি দূরে দিও না, আর বেশি মেন রাস্তায় যাইও না। তো এর কিছুক্ষণ আগেও নাকি আমার ছেলে 7টা পানি দিছে। দেওয়ার পরে সে ব্যান্ডনে কি সাইড করে দাঁড়াইছিল, দাঁড়াইয়া ওই খাম্বাটার এখান দিয়ে ফুসকি মেরে মেরে দেখতেছি। হঠাৎ করে কিছুক্ষণের ভিতরে একটা গুলি যায় সে এখানে লাগছে, লাগে আমার ছেলে বাবা বইলে পড়ে গেছে, পড়েই বমি বলে দিচ্ছে। ওখানে যারা ছিল তারা বলছে, আমি তোর চোখে দেখিনি। তারপর আমি আসরের নামাজ পড়ে আমি আমার ছেলেদের খুঁজতে পারিছি, খুঁজতেছি ওর অলরেডি। তারপর আমার মোবাইলেও টাকা ছিল না, ফোন দিতে পারলাম না। পরে ওর একটা বন্ধুরে রাস্তায় পাইছি, তাই বললাম যে তুমি একটা ফোন দাও, 25 সালের কি অবস্থা। পরে ফোন দিলাম, তখন ও গুলি খায় ফেলছে, কিন্তু গুলি যে হইতেছে আমি কিন্তু শুনতেছি। পরে ওই বন্ধুটা ফোন দেওয়াতে বললো, আরেক বন্ধু মোবাইলে পকেটে মোবাইল ছিল, বলতেছে জি স্যার তো গুলি খেয়েছে, আমরা ওরা নিয়ে হসপিটাল চলে যেতেছি। 4 জন নিয়ে গেছে, 4 জন নিয়ে গেছে, ওদিকে কোন জায়গায় জানি নিয়ে গেছে। তারপরে আবার ওই হসপিটালে রাখে নাই, মাউথের দিকে। তারপরে ওদিন তো অনেক পরিস্থিতি খুবই খারাপ ছিল, অনেক ভয়াবহ অবস্থা ছিল। উপর দিয়ে যেতেছে হেলিকপ্টার, তারপরে গোলাগুলি হইতেছে অনেক। আমি কি করবো? আমি তো পাগলের মতো ঘুরতেছি, কিভাবে আমার বাবার কাছে নিয়ে যাবো? অনেক মানুষ ছিল, আমি তো বারবার ফোন দিতেছি। ওই ছেলেগুলা বলতেছে আন্টি দম আছে, কিন্তু অনেকেই বলতেছে যে এইখানে দমটা চলে গেছে। তারপর ওরা বন্ধু, ওরা শান্তনার জন্য ওরা গেছে ওখানে হসপিটাল পর্যন্ত পৌঁছাইছে, ঢাকা মেডিকেল। তা আমি এরকম ঝড় তুফান সবকিছু মাথায় নিয়ে ডেমরা রাস্তা দিয়ে আমি গেছি, জায়গায় জায়গায় আমার আটকাইছি। তারপরে বলছি আমার ছেলে গুলি খাইছে, আমি নিজের জীবনের ভয় করি নাই, ভাবছি আমি মারা গেলে মারা যাবো, তা আমার বাবার কাছে আমি যাবো। পরে যাই আমার বাবার লাশ দেখছি, তারপর তো হসপিটালে পোস্টমর্টম করলো। ওদিন লাশ আর দিল না, ওদিন রাত্রে দেয়নি, পরের দিন সারাদিনও দেয়নি, পরের দিন সারাদিন দেয়নি। এরপরে 9:30 বাজে লাশ আনা হয়েছে। ওর বাবা থাকে বাহিরে, ওর বাবারে ফোন দিলাম, যেভাবে যোগাযোগের কোনো মাধ্যম ছিল না, বহুত কষ্টের মাধ্যমে 500 টাকা মোবাইলের জন্য ভরা হয়েছে, ফোন দিছে। ওর বাবা পাগলের মতন হইয়া বলছে যেভাবে হোক লাশ আমার জন্য রেখে দিল। মানে একটা ছেলে, কথা বোঝা যাচ্ছিল না, কথা অনেক সব সমস্যা হইতেছিল। পরে ডিপ ফ্রিজে রাখছি একদিন, হ্যাঁ ফ্রিজিং গাড়িতে রাখছি। আমাদের অনেক টাকা পয়সা, অনেক পেরেশানি আমাদের বুক করতে হয়েছে। আমার স্বামীও তো বাহিরে, দেখছেন না ছেলেটা দেখতে ধরে হাজার যায় মনে হয় 20-22 বছর, কিন্তু আমার ছেলের 18 শেষে দিয়ে, ঠিক আছে। তারপরে পছন্দ করে দীক্ষা, ছেলেরা অনেক সুসাইড করে, অনেক কিছু করে, নানান কিছু চিন্তা ভাবনা কইরা ভাবলাম যে মেয়েটারও বুঝাইলাম, ছেলেটারও বুঝাইলাম, বুঝ মানতেছে না। তো ভাবলাম যে যদি হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটায় গেলে, তাই 2 ফ্যামিলি মিলে বিয়ে করাই দিচ্ছি। আমি এত দুঃখ কিভাবে রাখবো বলে, আমার মনটা খুব কষ্ট, অনেক কষ্ট আমার মনে। ছেলেটাও হারাইলাম, ছেলের বোনেরও হারাইলাম, ভাবছি ছেলের বোনের নিয়ে হয়তো ভালো থাকবো, কিন্তু আমার ছেলের সঙ্গে ছেলের বোনও চেনা গেল, অনেক ভালোবাসত, সহ্য করতে পারে। আমি এখনো ভাবি আমার আব্দুর রহমান আমার এদিকটা ঘুরে, আমার আম্মু বেলাটা এখনো ভাবি না যে আমার ছেলে মারা গেছে। আমার এখনো মনে হয় না যে আব্দুর রহমান আছে। পুলিশের গুলি তো মারা গেছে, এটা কনফার্ম হয়েছে। ওই যে যেখানে মারা গেছে ওইখানে ওই রাস্তার সাথে ওর শ্বশুর বাড়ি, ওরাও ভাড়া থাকে, ওরা 5 তলা তুলে দিচ্ছে যে পুলিশের গুলিতে করে
বাজারটা আছে না ওই যে কাঁচা বাজারের ওইখান থেকে গুলি করছে। ওরা আবার ডাক দিছিল আব্দুর রহমানকে যে জিসান তুমি আইসা পড়ো, 5 তলা আইসা পড়ো। আর 5 তলা থাকে, 5 তলা আইসা পড়ো, গুলি টুলি লাগবো। ডাক দিছিল আব্দুর রহমান বলে একটু তাকাইছিল, তো তাকাইয়া পর আবার নিচের দিকে তাকাই দিচ্ছে। এর কিছুক্ষণ 10-15 মিনিট পরে গুলি ঠেকেছে, ওনারা দেখতেছে কোথায়। এই জন্য শিরোর যে পুলিশের গুলিতে মারা গেছে। বয়স গান তো গন্ধটা বলতো বাপে পাড়াইছি বলে দিছে।